আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অলরেডি যারা যারা চলে এসেছি এবং আমরা আজ যারা যারা আজকে ইংলিশ ক্লাসটির জন্য আগ্রহী, আমি অনুরোধ করব যারা অলরেডি এসেছি তারা আমাদের চেনা পরিচিত যে বন্ধু বান্ধবগণ আছেন এবং যে ফ্রেন্ড সার্কেল আছে আমরা তাদের কাছে শেয়ার করে দিব ক্লাসটি, যেন আমরা এই যে কনজাংশন এবং সেন্টেন্স কানেক্টর এই যে দুই টপিকের উপর আজকের ক্লাসটা হবে সেই ক্লাসটা আমরা কিন্তু যেন খেয়াল করতে পারি। সেই জন্য আমরা আমাদের সেই ফ্রেন্ডরা এবং ফ্রেন্ড সার্কেলের কাছে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে কনজাংশনস অ্যান্ড সেন্টেন্স কানেক্টরস এর উপর। আমরা কম বেশি সবাই কনজাংশনস অ্যান্ড সেন্টেন্স কানেক্টর সম্পর্কে জানি এবং শুনেছি, কিন্তু কিছু বেসিক কনসেপচুয়াল প্রবলেম কিন্তু আমাদের সবারই থাকে। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আমি সাবিক হাসান, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ইংলিশ ইনস্ট্রাক্টর, এবং ইনস্ট্যান্ট স্কুল হচ্ছে আমাদের এই শিক্ষাঙ্গনে ভিন্ন রকম একটি পার্সপেক্টিভ নিয়ে এগোচ্ছে, যেটা হচ্ছে আমাদের সকলের সমস্যা বা আমাদের সকলের প্রবলেমের ইনস্ট্যান্ট একটা সলিউশন বা একটা গাইডলাইন বা একটা স্ট্রাকচার্ড গাইডেন্স নিয়ে ইনস্ট্যান্ট স্কুল আসছে। এটা হচ্ছে আমাদের বিশেষত্ব বা দিস ইজ হোয়াট মেক্স আস ইউনিক। ঠিক আছে, তো আমরা যারা অলরেডি ক্লাসে এসেছি, মিনওয়াইল আমি 2 থেকে 5 মিনিট অপেক্ষা করব ম্যাক্সিমাম। আমি আশা করব এবং অনুরোধ করব সবার কাছে যারা যারা এসেছি তারা প্লিজ আপনাদের পরিচিত যারা আছেন তাদেরকে আপনারা কমেন্টে মেনশন করুন, তাদের কাছে আপনারা ক্লাসটি শেয়ার দেন, যেন তাদেরও উপকার হয় এবং আপনাদেরও উপকার হয়। এবং এই ক্লাসটি চলাকালীন সময় আমি সকলকে অনুরোধ করব যেন আমরা কমেন্ট সেকশনে পার্টিসিপেট করি। আমি কোনো একটা প্রশ্নের উত্তর যদি আমি জিজ্ঞেস করি তাহলে আমরা কমেন্ট সেকশনে লিখে জানাবো, আমি সেখান থেকে পড়ে শোনাবো এবং তারপরে আমরা ডিসকাস করব যে কোন উত্তরটা ঠিক ছিল, কোন উত্তরটা ভুল ছিল, কোনটা কেন ভুল এবং কোনটা কেন ঠিক। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই ডিসকাশনের মাধ্যমেই কিন্তু আমরা জিনিসগুলো আরো ভালো শিখি, অনেকটা হচ্ছে গ্রুপ ওয়ার্কের মতো। তো এই ক্লাসটাতে শুধু আমি পড়ালে চলবে না, আমিও আপনাদের কাছ থেকে শিখবো। আমরা সবাই সবার কাছ থেকে এই ক্লাসের মধ্যে শিখবো। ঠিক আছে, তো এই হলো উদ্দেশ্য। এখন আজকের ক্লাস শুরু করার আগে গত ক্লাস নিয়ে কিছু কথা বলতেই হয়। গত ক্লাস যেটা নিয়ে ছিল সেটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে। আমি প্রিপোজিশন নিয়ে একটু রিক্যাপিচুলেট করে ফেলি সবার জন্য। প্রিপোজিশন নিয়ে আমরা কি বুঝেছিলাম? প্রিপোজিশন নিয়ে আমরা বুঝেছিলাম প্রি, এটা এমন কিছু হবে যেটা আগে বসবে। কিসের আগে বসবে? বিফোর দ্য পজিশন অফ আ ইউজুয়ালি নাউন অর আ প্রোনাউন। ঠিক আছে, ইট ইউজুয়ালি সিটস ইন দ্য বিফোর আ নাউন অর আ প্রোনাউন। ওয়াই? বিকজ প্রিপোজিশন এমন একটা জিনিস ছিল যেটা ডিসক্রাইব করে একটা কি রিলেশন। কি রিলেশন? আর রিলেশন অফ টাইম অর স্পেস। ঠিক আছে, যেহেতু জানো এগুলো অনেক র্যান্ডম না মনে হয়, ওই জন্য আমি বুলেট পয়েন্ট দিয়ে রাখি সো দ্যাট জিনিসগুলো আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। প্রিপোজিশন কি ছিল? এমন একটা জিনিস যেটা কোনো একটা নাউন বা প্রোনাউনের সাথে কোনো একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? প্রিপোজিশন হচ্ছে তাদের রিলেটিভ একটা রিলেশনটা বুঝায়। কি রিলেশন? রিগার্ডিং দ্য টাইম অ্যান্ড স্পেস, মানে কোনো একটা বস্তু বা একজনের সাপেক্ষে আরেকজন কোথায়, অথবা একটা সময়ের সাপেক্ষে আরেকজন কোথায়, অর্থাৎ এই যে রিলেটিভ টাইম এবং স্পেস, এটা কিন্তু প্রিপোজিশন বোঝায়। কাদের মধ্যে বোঝায়? নাউন এবং প্রোনাউনের মধ্যে বোঝায়। এবং এটা কোথায় বসে? প্রি। প্রি মানে হচ্ছে আগে বসে। তারপরে আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রিপোজিশন সার্কেল নিয়ে। আমার বিশ্বাস যে প্রিপোজিশন সার্কেলটা আমরা সবাই একটু হলেও মনে রেখেছি, কিন্তু তবুও আপনাদের সবার জন্য আমি সার্কেলটা আবারও আঁকছি 2 মিনিটের মধ্যে। জাস্ট গত ক্লাসে কি পড়েছিলাম সেটা একবার দেখিয়ে দেওয়ার জন্য, যেন আমরা যারা গত ক্লাস করতে পারিনি তারা এটা দেখলে যেন একটু হিন্টটা পেয়ে যায়। আমি বলেছিলাম এটা হচ্ছে একটা সার্কেল। প্রিপোজিশন সার্কেল বোঝানোর সময় যখন শুরুতে একদম বা সারফেসে যদি একটা লাইন টানা থাকে তাইলে সেটা হবে অন। আমি বলেছিলাম সার্কেলের একটু ভিতরে যদি থাকে সেটা হবে ইন। আমি তারপর বলেছিলাম যদি সার্কেলের আরো ভিতরে থাকে সেটা হবে অ্যাট। ঠিক আছে, যদি কোনো একটা জিনিস সার্কেলের মধ্য দিয়ে যায় তাহলে সেটা হবে ইনটু, তাহলে সেটা হবে থ্রু। যদি কোনো একটা জিনিস সার্কেলের নিচে থাকে তাহলে সেটা হবে একদম নিচে, যেমন সারফেসে, সেটা হবে বিনিথ, সেটা হবে আন্ডারনিথ, সেটা হবে বিলো। ঠিক আছে, এগুলো ছিল। যদি সেটা পাশে থাকে তাহলে হবে বিসাইড, তাহলে হবে বাই। ঠিক আছে, অ্যাপোলজিস, বিসাইড আর বাই। সো এই ছিল গত ক্লাসের প্রিপোজিশন সার্কেল। এটা আমি আবার কেন আঁকলাম? জাস্ট গত ক্লাসে আমরা যারা যারা করতে পারিনি বা করেছি তাদের একটু মনে করিয়ে দিলাম যে প্রিপোজিশন মনে রাখা বা বোঝার একদম বেসিক উপায় হচ্ছে এটা। বা যদি কাউকে আমরা বুঝাতে চাই তাও কিন্তু অনেক সুন্দর একটা কনসেপ্ট আনন্দ সাদিক ভাইয়ার, এটাই কিন্তু সেই প্রিপোজিশনের কনসেপ্ট, অর্থাৎ প্রিপোজিশন সার্কেল। তো আমার বিশ্বাস মোটামুটি গত ক্লাসে আমরা প্রিপোজিশন সম্পর্কে একটু হলেও কনসেপ্ট নিতে পেরেছি। আজকের ক্লাসের আমার মূল উদ্দেশ্য হচ্ছে কনজাংশন গুলো কি এটা দেখানো, কনজাংশন কি কি প্রকারের এটা দেখানো, এরপর হচ্ছে কানেক্টরস দেখানো। এখন কনজাংশন, শুরুতে কনজাংশন মানে কি একটা জিনিস আমরা দেখব। কনজাংশন কি আছে? জাংশন। জাংশন মানে কি? কোনো দুটো জিনিসের মধ্যে একটা মধ্যবর্তী ব্রিজ টাইপ বা ওয়ার্ড টু পয়েন্টস মিট। ঠিক আছে, এটা হচ্ছে জাংশন।
কনজাংশন বলতে এমন একটা জিনিস বোঝায়, ইট ইজ আ ওয়ার্ড দ্যাট মেক্স টু ওয়ার্ডস মিট। কনজাংশন হচ্ছে একটা ব্রিজ। আমরা কনজাংশনকে মনে রাখবো এবং সেন্টেন্স কানেক্টরকে মনে রাখবো একটা ব্রিজের সাথে। কিভাবে? আমরা এভাবে মনে রাখবো যে আমি বললাম আই অ্যান্ড আরিয়ান ওয়েন্ট টু দ্য মিটিং টুডে। আই অ্যান্ড আরিয়ান ওয়েন্ট টু দ্য মিটিং টুডে, অ্যান্ড এইখানে ব্রিজটা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে? এটা কাকে কানেক্ট করছে? আমাকে কানেক্ট করছে এবং আমার ফ্রেন্ড যে আছে, যার কথা আমি বলছি, তাকে কানেক্ট করছে। আমাকে এবং আমার ফ্রেন্ডকে কানেক্ট করছে। কে কানেক্ট করছে? আমাদেরকে কানেক্ট করতে হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটা কি? এই ব্রিজটাই হচ্ছে অ্যান্ড। এবং এই অ্যান্ডটা কি? এটা হচ্ছে একটা কনজাংশন। জাংশন বলতে ওই যে ব্রিজ। এখান থেকে আমরা কিন্তু মোটামুটি কনসেপ্টটা পেয়ে গেলাম, যেহেতু শুরুতে আমাদের ডেফিনিশন সম্পর্কে একটু আলোচনা করতে হয়। তো এই কিন্তু গেল কনজাংশন মানে কি, আমরা কিন্তু বুঝে গেলাম। ইট ইজ সামথিং that connects two or more words in a sentence. কি বললাম? Conjunction is something that connects two or more words in a sentence. ঠিক আছে? তো এখন চলে আসি আমরা কনজাংশনের প্রকারভেদে। কনজাংশন কয় প্রকার এটা যদি আমি জিজ্ঞেস করি, দেখি তো আমরা কে কে জানি এবং কি কি প্রকার আছে, মানে আমাদের জানা মতো কি কি আছে। আমি কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাতে বলবো যে আমরা কি কি কনজাংশন চিনি অথবা কয় প্রকারের কনজাংশন চিনি। যেমন আমি যদি বলি কনজাংশন মেইনলি কয় প্রকার, তাহলে আমি লিখে দিচ্ছি, বাট তার আগে দেখি কেউ বলে নাকি। আচ্ছা, সো কনজাংশন কয় প্রকার? কনজাংশন হচ্ছে মেইনলি তিন প্রকার। কি কি কি? একটা হচ্ছে কোরিলেটিং কোরিলেটিং কনজাংশন, একটা হচ্ছে কোঅর্ডিনেট, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট। কোরিলেটিং, কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, এই তিন রকমের কনজাংশন কিন্তু আছে, ঠিক আছে? মেইনলি হচ্ছে আজকে আমি এই তিন রকম নিয়ে কথা বলবো। কনজাংশন কয় রকমের আছে এটা নিয়ে অবশ্যই মতভেদ থাকতেই পারে এবং এটা নিয়েও মতের বিভিন্ন রকম ইয়ে থাকবে, কিন্তু আমরা আজকে পড়বো বেসিক্যালি এই তিনটা কনজাংশন নিয়ে, কারণ এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কোরিলেটিং কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। যারা যারা আমার প্রথমের দিকের ক্লাসটি করেছিলেন বা করেননি তারা হয়তো খেয়াল করেছেন যে আমি কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট সম্পর্কে বলেছিলাম, কিন্তু কি বলেছিলাম ভাইয়া ভুলে গেছি। তো আসেন আমরা সেটা নিয়ে একটু রিক্যাপিচুলেট করে নেই বা আমরা সেটা একটু মনে করিয়ে দেই। সবার আগে হচ্ছে কোরিলেটিং কনজাংশন। আচ্ছা, কোরিলেটিং কনজাংশন মানে কি? কোরিলেটিং কনজাংশন মানে হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড থাকবে যারা কমপ্লিমেন্টারি। আমি যেটা লিখবো একটু খেয়াল করতে হবে। কোরিলেটিং কনজাংশন এমন একটা কনজাংশন যেখানে দুইটা ওয়ার্ড আছে, যে এই দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে একটা ছাড়া আরেকটার নির্দিষ্ট কোনো অর্থ হবে না। দুইটা একে অপরের পরিপূরক বলে একটা কথা আছে না, একজন আরেকজনকে পূর্ণতা দেয়। এখানে একটা শব্দ আরেকটা শব্দকে পূর্ণতা দেয়, এই জন্য বললাম কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি কখন হয়? যখন আমরা বলি কোরিলেটিং কনজাংশন, ঠিক আছে? কোরিলেটিং কনজাংশন হবে কমপ্লিমেন্টারি। একটা এক্সাম্পল দিই তাইলে কিন্তু বুঝে যাব। দেখেন, কি লিখলাম? আইদার রহিম অর করিম ডিড দিস। আইদার কিন্তু নিজেই কোনো অর্থ প্রকাশ করছে না, একা। আইদারের সাথে কে আছে? অর। পুরাটা পড়লে কি হবে? আইদার রহিম অর করিম ডিড দিস। আইদারের নিজের কোনো অস্তিত্ব নেই এখানে, এইখানে অরেরও নিজের কোনো অস্তিত্ব নেই এই পার্টিকুলার সেন্টেন্সে। এই জন্য আইদার অর দুইজন কিন্তু একে অপরের কি কমপ্লিমেন্টারি, এবং এইরকম হলে কি হবে? কোরিলেটিং কনজাংশন। এখন আমরা বুঝে গেলাম কোরিলেটিং কনজাংশন কি, যখন হবে কমপ্লিমেন্টারি। কেমন কমপ্লিমেন্টারি? আইদার রহিম অর করিম ডিড দিস। এখানে ভাইয়া কোরিলেটিং কনজাংশন কোনগুলা? যেগুলো কমপ্লিমেন্টারি। এখানে কোনগুলো কমপ্লিমেন্টারি যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আইদার এবং অর দুটাই কিন্তু একে অপরের জন্য প্রয়োজন। এই জন্যই কিন্তু আমরা এখানে এই দুটা কমপ্লিমেন্টারি কনজাংশন হিসেবে চিনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে, যারা যারা ক্লাসটা করছি, আর কি কি ধরনের কোরিলেটিং কনজাংশন থাকতে পারে? আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, যারা যারা আমরা ক্লাসটা করছি, একটু ভেবে আমরা নিজেই উত্তরটা দেওয়ার চেষ্টা করি তো। আর কি কি রকমের কোরিলেটিং কনজাংশন থাকতে পারে? আমি যে এক্সাম্পলটা দিলাম এটার ভিত্তিতে একটু ভাবা শুরু করুন যে আর কি কি রকমের কোরিলেটিং কনজাংশন থাকতে পারে, এবং কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। সেখান থেকে কিন্তু আমরা উত্তরগুলো পড়ে আমরা যাচাই করতে পারি যে এটা কি ঠিক হলো নাকি না। আচ্ছা, এখন আমি বলি, যদি আমরা নর্মালি থিঙ্ক করি তাহলে হচ্ছে আইদার অর যেমন একটা কোরিলেটিং কনজাংশন, এরকম কি আছে? এরকম হচ্ছে
নাইদার নর। কি বললাম, আইদার অর যেমন এখানে অ্যাপ্লিকেবল তেমনই এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে নাইদার নর। নাইদার নর কেমনে লিখলাম, নাইদার শি নর হার ফ্রেন্ড ডিড দিস। কি বললাম আমি বললাম হচ্ছে নাইদার শি নর হার ফ্রেন্ড ডিড দিস, ঠিক আছে। এখন নাইদার নর, এখন এখানে কোন দুইটা কোরিলেটিং কনজাংশন, এই যে নাইদার আর নর। সো বেসিক্যালি এই দুইটা দিয়েই কিন্তু টোটাল একটা কমপ্লিট মিনিং বোঝাচ্ছে, ইন্ডিভিজুয়ালি কেউই কিন্তু অর্থটা বহন করছে না। বাট যখন দুইটা নাইদার নর একসাথে বসে, নাইদার শি নর হার ফ্রেন্ড ডিড দিস, এটা মানে কি, এটা সে তো করেনি, তার ফ্রেন্ডও করেনি, মানে সে এবং তার ফ্রেন্ডের মধ্যে কেউই করেনি, ঠিক আছে। নাইদার শি নর হার ফ্রেন্ড ডিড দিস, এখানে নাইদার এবং নর হচ্ছে কোরিলেটিং কনজাংশন। সো আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে কনজাংশন, কোরিলেটিং কনজাংশন বলতে কি বুঝি। এখন আমরা আসি বাকি মেইন দুইটা কনজাংশন যেটা আমরা ফেস করব সেই মেইন কনজাংশন গুলোতে, কারণ সেগুলোই আমাদের বেশি কিন্তু কাজে লাগবে। তার আগে আমাকে একটু বলতে হবে যে আমি অনেক শুরুতে একটা ক্লাস নিয়েছিলাম একটা টপিকের ওপর, সেই টপিকটা ছিল ক্লজ। আমি বলেছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটা যদি আমরা ভালো করে বুঝে ফেলি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো। আমি বলেছিলাম ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেডিকেট। আমি বলেছিলাম যে ক্লজ মানে হচ্ছে একটি নাউন এবং একটি ভার্ব ফ্রেজ। আমি এটাও বলেছিলাম যে ক্লজ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজের মতো প্রকাশ নাও করতে পারে, তখন সে কোঅর্ডিনেট হবে, তখন সে সাবঅর্ডিনেট হবে, কখন কি হবে। এবং আমি কেনই বা ক্লজ নিয়ে এখন কথা বলছি কনজাংশনের মাঝে, তার কারণ হচ্ছে ক্লজ যদি আমরা ভালো করে এখনো না বুঝি তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনও বুঝবো না, সাবঅর্ডিনেটিং কনজাংশনও বুঝবো না। আমি আবার রিপিট করছি, আমরা যদি ক্লজ সম্পর্কে স্পষ্ট ধারণা বা ক্লিয়ার কনসেপ্ট না রাখি, আমরা কোঅর্ডিনেট কনজাংশন বুঝবো না, সাবঅর্ডিনেট কনজাংশন কি সেটাও বুঝবো না। অ্যাপোলজিস। নো সুনার দ্যান, থট ইয়েট, নাইদার নর, সো অ্যাজ, বোথ অ্যান্ড। অসংখ্য ধন্যবাদ যারা যারা উত্তর দিয়েছেন। ইসমত আরা ইসমত, আসমা খাতুন, ফাহমিদা ফাইজা, তোমাদের সবার উত্তর ঠিক আছে, কারণ এই প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে জোড়ায় জোড়ায় বা সেটের মধ্যে আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এখন আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লজ। তো ক্লজ বলতে কি, সাবজেক্ট প্লাস প্রেডিকেট। ক্লজ বলতে হচ্ছে নাউন প্লাস ভার্ব ফ্রেজ। ক্লজ বলতে হচ্ছে সেন্টেন্সের কোনো একটা পার্ট যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং নাও করতে পারে। এখন ক্লজ কি কি থাকে, আমরা মেইনলি পড়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আজকে আলোচনা করতে হবে না। আমি কমেন্ট দেখতে পাচ্ছি শাহরিয়ার কবির দিয়েছেন নট অনলি বাট অলসো, অসংখ্য ধন্যবাদ। নট অনলি বাট অলসো একটি কোরিলেটিং কনজাংশন। সো এখন যে পয়েন্টে আছি সেটা হচ্ছে ক্লজ নিয়ে। আজকে দুইটা ক্লজ নিয়ে একটু আলোচনা করতে হবে, সেইটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। আমি এটা অনেক আগে একবার আলোচনা করেছিলাম, বাট আজকে একটু মনে করিয়ে দিই যে কোনটা বলতে কি ছিল। আমার বিশ্বাস যারা যারা ওই ক্লাসটি করেছেন বা এই দুটো সম্পর্কে একটু আইডিয়া রাখি তারা ব্যাপারটা বুঝবেন। কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে মেইন পার্থক্য কি। আমার প্রশ্ন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে মেইন পার্থক্য কোথায়, এটা আমার প্রশ্ন। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আ কোঅর্ডিনেট ক্লজ এন্ড আ সাবঅর্ডিনেট ক্লজ, কোথায় পার্থক্য, কিভাবে আলাদা করব, হোয়াটস দ্য ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টারিস্টিক। একটু যদি ভেবে দেখি তাহলে হচ্ছে মেইন পার্থক্য এখানে, সাবঅর্ডিনেট ক্লজ নিজের ভাব বা নিজের মিনিং পরিপূর্ণভাবে নিজে প্রকাশ করতে পারবে না, বাট কোঅর্ডিনেট ক্লজ পারবে। সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে এবং কোঅর্ডিনেট ক্লজে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কি বললাম, সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, কোঅর্ডিনেট ক্লজে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। আমরা যদি কোঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝি, আমরা কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং কনজাংশন বুঝবো। ভাইস ভার্সা, আমরা যদি কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন বুঝি, আমরা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝবো। কেন বললাম এটা এখনই বলছি। কোঅর্ডিনেট ক্লজ নিয়ে একটা লাইন লিখি বা কোঅর্ডিনেট ক্লজের একটা এক্সাম্পল দেই, তাইলে আমরা বুঝে যাব যে আমি এতক্ষণ ধরে কি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ, তাই তো।
Wait, apologies. অনেক সিম্পল একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটা হচ্ছে হাসান লাইকস টি বাট শামস লাইকস কফি। হাসান লাইকস টি বাট শামস লাইকস কফি। সো আমার প্রশ্ন, এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন কোনটা? ফার্স্ট প্রশ্ন, এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন যদি থেকে থাকে তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন কোনটা? সেকেন্ড প্রশ্ন, এটা কি একটা কোঅর্ডিনেট ক্লজ নাকি একটা সাবঅর্ডিনেট ক্লজ? আমার প্রশ্ন কিন্তু দুটো, আমি অনুরোধ করব আমরা সবাই কমেন্ট সেকশনে পার্টিসিপেট করার চেষ্টা করব। এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন কোনটা? এই সেন্টেন্স কি কোঅর্ডিনেট ক্লজ? আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন আনসার করেছেন এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে বাট। এখন এই যে একটা বুঝলে কিন্তু আরেকটা বুঝে যায়। ফাহমিদা ফাইজা আনসার করেছেন কোঅর্ডিনেট কনজাংশন বাট। ইসমত অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই যে সেন্টেন্সটা, এইখানে বাট হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে যদি একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে এটা কোন ধরনের ক্লজ হবে? এটা কিন্তু তাহলে হবে কোঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে কোঅর্ডিনেট কনজাংশন আছে। স্ট্রেট ফরওয়ার্ডলি পুট, কোঅর্ডিনেট কনজাংশন থাকলে কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে সাবঅর্ডিনেট ক্লজ। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি? এটাই তো প্রশ্ন, তাই না? কোঅর্ডিনেট কনজাংশন আমি গত ক্লাসেও বলেছিলাম, আবারও বলি। এটা বারবার কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি ভুলে যাই তাও আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। FANBOYS, ফ্যান বয়েজ। আমরা কেউ কি জানি ফ্যান বয়েজের প্রত্যেকটা ডিজিট বলতে আমরা, মানে প্রত্যেকটা লেটার বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, কোন কনজাংশনটা ডেফিনেটলি বোঝাচ্ছি ফ্যান বয়েজের মধ্যে? একটু ভাববো, আমরা কিন্তু এটা নিয়ে একবার আলোচনা করেছিলাম। ফ্যান বয়েজ আমরা জানি, ফ্যান বয়েজ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের সেট। FANBOYS, ফ্যান বয়েজ। আমার প্রশ্ন, ফ্যান বয়েজের প্রত্যেকটা লেটার বলতে কোনটা বলতে কি বোঝায় আমরা কি সকলে জানি? আমরা কি সকলে জানি যে ফ্যান বয়েজ এর প্রত্যেকটা ডিজিট বলতে কি কি বোঝায়, বা প্রত্যেকটা ওয়ার্ড বলতে, বা প্রত্যেকটা সরি অ্যালফাবেট? এফ ফর ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর yet, এস ফর সো। For and nor but or yet so, ফ্যান বয়েজ। ঠিক আছে, কি বললাম? এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। FANBOYS, এটা একটু দেখবো, একটু খেয়াল করবো, একটু সময় নিব। এই সাতটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা কিন্তু আমাদের কাজে লাগবেই। এই সাতটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা কিন্তু আমাদের, এই যে ফ্যান বয়েজ যদি মনে রাখি এই যে এই নেমটা, তাহলে কিন্তু আমরা কোঅর্ডিনেটিং ক্লজ চিনতে ভুলবো না। যদি আমরা এই নেমটা মনে রাখি তাহলে আমরা কখনো কোঅর্ডিনেটিং ক্লজ যদি বুঝি তাহলে কি বুঝবো? কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ বুঝলে কি বুঝবো? কমপ্লেক্স সেন্টেন্স। গ্রামারের একটা টপিক বুঝলে কিন্তু ইন্টার রিলেট করে আরেকটা টপিকও বুঝে ফেলা যায়। যেই মানুষটা ফ্যান বয়েজ চিনে সেই মানুষটা কোঅর্ডিনেটিং কনজাংশন চিনে, যেই মানুষটা কোঅর্ডিনেটিং কনজাংশন চিনে সেই মানুষটা কোঅর্ডিনেট ক্লজ চিনে, যে মানুষটা কোঅর্ডিনেট ক্লজ চিনে সেই মানুষটা কম্পাউন্ড সেন্টেন্স চিনে। উই হ্যাভ আ পয়েন্ট হিয়ার, তাই না? আমরা যদি জাস্ট ফ্যান বয়েজটা ভালো করে জানি, আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবো দেখলেই, আমরা কোঅর্ডিনেট ক্লজ চিনতে পারবো, আমরা এই পুরো কনজাংশনের সেটটা কিন্তু বুঝে যাব। সো আই গেস আমরা এইটা একটু মনে রাখবো যখনই আমরা এটা নিয়ে ডিল করব, যেটা হচ্ছে ফ্যান ভয়েস। ঠিক আছে, আবারও দেখবো। এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নট, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। ঠিক আছে, ফ্যান ভয়েস। এটা আমাদের খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যারা যারা আমরা জানি বা যারা যারা জানি না, বা যারা যারা ভুলে গেছি, সবার জন্য এটা কিন্তু অসংখ্য অত্যন্ত জরুরি একটা বিষয় আমাদের পরীক্ষা বা আমাদের সকল গ্রামার টেস্টের জন্য। তো এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশনের এক্সাম্পল কি? এফ, এই যে সরি, ফ্যান বয়েজের যে কোনো ওয়ার্ড থাকলে সেটা কোঅর্ডিনেট কনজাংশন হবে। যেমন
রহিম ওয়ান্টস দ্য কেস বাট হিজ ব্রাদার ডাজন্ট। কি বললাম? রহিম ওয়ান্টস দ্য কেস বাট হিজ ব্রাদার ডাজন্ট। এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন কি আছে? এই সেন্টেন্সটা কি কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এই সেন্টেন্সের মধ্যে কি কোঅর্ডিনেট ক্লজ আছে নাকি সাবঅর্ডিনেট ক্লজ আছে? প্রশ্ন অনেকগুলো, উত্তরও তিনটা। তিনটা প্রশ্নের তিনটা উত্তর, কিন্তু শুধুমাত্র একটা জিনিস দেখেই কিন্তু আমরা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো। কি দেখে দিতে পারবো? ফ্যান বয়েজের মেম্বার এখানে আছে নাকি। ফ্যান বয়েজের, এই যে ফ্যান বয়েজের একজন ফ্যান এখানে বসে আছেন, বাট ঠিক আছে, ফ্যান বয়েজের একজন ফ্যান কিন্তু এখানেই বসে আছেন। সো এখানে বাট আছে, ফ্যান বয়েজের মেম্বার, তার মানে কি কোঅর্ডিনেট কনজাংশন, তার মানে কি কোঅর্ডিনেট ক্লজ, তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স। কেন? বাট আছে। সো আমরা কিন্তু এইভাবে একটা সিম্পল একটা কনজাংশন দেখে পুরো সেন্টেন্সটার স্ট্রাকচার, পুরো সেন্টেন্সটা কি হতে পারে, পুরো আইডিয়াটা কিন্তু আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর আমি আরেকটা জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে সাবঅর্ডিনেটে মুভ করব। আজকে ক্লাসটা অনেক ইজি একটা টপিকের উপর, কিন্তু স্টিল কিছু কনসেপ্ট আমাদের মনে থাকে না। যেমন ফ্যান বয়েসটা হয়তো আমরা অনেকেই জানতাম না, কিন্তু এখন আমরা ঠিক হয়ে গেলাম। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি ইসমাদারা জান্নাত কমেন্ট করেছেন, আসমা খাতুন কমেন্ট করেছেন কোঅর্ডিনেট বাট কম্পাউন্ড। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি অনুরোধ করবো আমরা সবাই চেষ্টা করবো কমেন্ট সেকশনে পার্টিসিপেট করার। ভুল উত্তর হতেই পারে, কিন্তু তার মানে কি এই যে আমরা চেষ্টা করব না, এই লেসন কিন্তু আমরা কখনোই নিব না। ভুল হতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমরা চেষ্টা করব না। আমরা চেষ্টা করব, চেষ্টা করে আমরা শিখবো, কারণ যারা যারা শিখেছে তারা সকলেই চেষ্টা করে শিখেছে এবং সেটার জন্য তাদেরকে ভুল করতে হয়েছে। তো এখন কোঅর্ডিনেট কনজাংশন কি কি এটা কিন্তু আমরা মোটামুটি বেসিক্যালি বুঝে গেছি। এখন নেক্সট পার্টে আসি, যেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি বললাম? এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। এখন আমার প্রশ্ন, সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি হয় তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ যদি হয় তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। মানে হচ্ছে একটা জিনিস জানলে বাকি তিনটা জিনিস জেনে গেলাম। কি জেনে গেলাম? সাবঅর্ডিনেট কনজাংশন হলে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হলে কমপ্লেক্স সেন্টেন্স। একটা থেকে তিনটা খুঁজে পেলাম। এখন ভাইয়া প্রশ্ন, সাবঅর্ডিনেট কনজাংশন কি কি, তাই তো? এখানেই তো প্রশ্ন আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আমি কেমনে চিনবো? তার আগে আমার প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কি? আমরা উত্তর থেকে উত্তর বের করব, আমরা একটা উত্তর থেকে আরেকটা উত্তর বের করব, কারণ সবকিছু ইন্টার রিলেটেড। আমার প্রশ্ন, সাবঅর্ডিনেট ক্লজ কি? কেউ যদি পারেন আপনারা সাবঅর্ডিনেট ক্লজের কোনো একটা এক্সাম্পল আপনার কমেন্ট সেকশনে আমাকে জানান, যে ভাইয়া আমি যতটুকু জানি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। আমি দেখি আমরা কে কে সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আসলে জানি এবং কার কি কি কনসেপ্ট আছে। আর বিশেষ আমরা জানাবো কমেন্ট সেকশনের মাধ্যমে যে সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা আসলে কি বুঝি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে কি সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? একটা এক্সাম্পল লাগবে আমার, কি হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ। আনটিল ইট স্টার্টস রেইনিং। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন আফটার অ্যাজ বিকজ ওয়েন সাবঅর্ডিনেট কনজাংশন। অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য। আমার এখানে একটা ক্লজ আছে, এটা কি ক্লজ? এটা কি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট নাকি ইন্ডিপেন্ডেন্ট? এই ক্লজটা কি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট নাকি ইন্ডিপেন্ডেন্ট? আনটিল ইট স্টার্টস রেইনিং, শুধু এটা, আর কিছু না, শুধু এটা। এটা কি সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? আমার প্রশ্ন থাকবে সবার কাছে, আমরা একটু ভাবার চেষ্টা করবো যেটা কোন ধরনের ক্লজ হতে পারে। আনটিল ইট স্টার্টস রেইনিং, আমরা নিজেকে প্রশ্ন করব যে এখানে কি কোরিলেটিভ আছে? কোরিলেটিভ তো নেই, কারণ কোরিলেটিভের তো পেয়ার থাকে। এখানে শুধুমাত্র আনটিল আছে, আর তো কিছুই নেই। এবং এটা কি কোঅর্ডিনেট? কোঅর্ডিনেট তো না, কারণ কোঅর্ডিনেট মানে হচ্ছে ফ্যান বয়েস, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, ফ্যান বয়েস। তো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? কনজাংশন হচ্ছে আনটিল, এবং এই কারণেই এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করব, এইটা দেখে কিন্তু বলে দেওয়া যাবে একটা সাবঅর্ডিনেট ক্লজের বৈশিষ্ট্য কি।
আমি রিপিট করছি, এই সেন্টেন্স না, এই ক্লজটা দেখে কিন্তু বলে দেওয়া যাবে যে একটা সাবঅর্ডিনেট ক্লজের বৈশিষ্ট্য কি হতে পারে। আনটিল ইট স্টার্টস রেনিং, এটা মানে কি? এটা তো শুধুমাত্র এটা দিয়ে তো কিছুই বোঝাচ্ছে না। এটার কি কোনো মিনিং আছে? যে যতক্ষণ না বৃষ্টি পড়ে, যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ কি প্রশ্ন জাগে মনে, কিন্তু বোর্ডে তো নেই। প্রশ্ন জাগছে মনে কিন্তু বোর্ডে তো আমাদের অ্যান্সারটা নেই। যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ কি করব? ততক্ষণ কি আমরা ফুটবল খেলবো? ততক্ষণ কি আমরা বাসার বাইরে থাকবো? ততক্ষণ কি আমরা বাসায় থাকবো? কি করব? এখানে প্রশ্ন আছে কিন্তু উত্তরটা কিন্তু নেই। এই জন্য এটা নিজস্ব কোনো মিনিং নেই, এবং এই জন্য এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজের দুইটা বৈশিষ্ট্য ভাইয়া, কি কি? নাম্বার ওয়ান, সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। প্রশ্ন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে কোনটা? এখানে হচ্ছে আনটিল। যদি আমি কিছু নাও বুঝি, আমি কেমনে বুঝবো? ফ্যান বয়েজের কেউ আছে? ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো নেই, তার মানে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নেই। কোনো কোরিলেটিভ কনজাংশন আছে মানে জোড়ায় জোড়ায় কেউ আছে, আনটিলের পর না, কেউ নেই। তার মানে আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে না, এটা হচ্ছে তাইলে সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে লেসনটা নিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু বুঝে গেলাম নাম্বার ওয়ান সাবঅর্ডিনেটিং কনজাংশন কেমনে বুঝবো, নাম্বার টু সাবঅর্ডিনেটিং ক্লজ কেমনে বুঝবো। সেই ক্লজটা কখনোই নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। আমি আবার রিপিট করছি, একা একা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। আমরা একটা কথা বলি না, স্বয়ংসম্পূর্ণ, সেলফ ডিপেন্ডেন্ট, নিজের ওপর নির্ভরশীল, অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। ও সেলফ ডিপেন্ডেন্ট না, ও স্বয়ংসম্পূর্ণ না, ও পরনির্ভরশীল, ও অন্যের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। ও একা কখনো নিজের মিনিং প্রকাশ করতে পারে না। তাহলে কিভাবে মিনিং প্রকাশ করে? সেন্টেন্সটা একটু লিখি। We can play football until it starts raining. We can play football until it starts raining. ঠিক আছে? We can play football until it starts raining. আমরা ফুটবল খেলতে পারবো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি পড়ে। এই যে until it starts raining, এইটার কি কোনো মিনিং আছে আলাদা? নেই। কিন্তু এই যে we can play football, এইটার কি কোনো মিনিং আছে? আছে। ভাইয়া, উই ক্যান প্লে ফুটবল এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখতে হবে, যখনই সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব, তখন এই সেন্টেন্সে অবশ্যই এবং অবশ্যই একটি সাবঅর্ডিনেটিং ক্লজ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই সেন্টেন্সে অবশ্যই এবং অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? এই সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি আমরা যদি একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সের মধ্যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে শুধুমাত্র একটি পার্ট, সেটা হচ্ছে উই ক্যান প্লে ফুটবল। আমি যদি বলি উই ক্যান প্লে ফুটবল, শুধুমাত্র এটা, আর কিচ্ছু না। আমি বললাম এখানে আর কিছু নেই, উই ক্যান প্লে ফুটবল, আর কিছু নেই এখানে, তাও কিন্তু একটা মিনিং দাঁড়ায়। কারেক্ট মি ইফ আই এম রং, উই ক্যান প্লে ফুটবল, তাও কিন্তু একটা মিনিং দাঁড়ায়। ঠিক আছে, আমরা কিন্তু এখানে অন্য কিছু লাগছে না। এটা কিন্তু নিজস্ব একটা, কি বলে এটাকে, এই ক্লজটার বৈশিষ্ট্যটা কি? উই ক্যান প্লে ফুটবল, উই ক্যান প্লে। সো এটাও নিজে এইটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। উই ক্যান প্লে ফুটবল এটা রাখলেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। ইসমত অসংখ্য ধন্যবাদ। সো এইটুকু কিন্তু আমরা একটা নিজস্ব নিজের ভাব প্রকাশ করতে সফল বা স্বয়ংসম্পন্ন, নিজের উপর নির্ভরশীল, অন্য কারোর উপর নির্ভরশীল না। এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা থাকে কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে। কার সাথে থাকে? রিলেটিভ বা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে থাকে। রিলেটিভ বা ডিপেন্ডেন্ট ক্লজটা কিভাবে যুক্ত থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স। কি কি বললাম সামারি করি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাদের মধ্যে ব্রিজ হিসাবে কে থাকবে? কনজাংশন। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। যেই যেই পার্টটা ডিপেন্ডেন্ট তাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, যে পার্টটা ইন্ডিপেন্ডেন্ট, নিজে নিজের উপর নির্ভরশীল, তাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমার বিশ্বাস যে আমরা এই কনসেপ্ট সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমি সাবঅর্ডিনেট কনজাংশন গুলার এক্সাম্পল দিচ্ছি যেন আমরা সকলেই একবার দেখতে পারি।
সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো আমি এখানে কি কি লিখলাম এই বোর্ডের মধ্যে, even though, in order that, after, although, as if, as long as much as soon as though, because, before, সব হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কখন ইউজ হবে? সাবঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে। ভাইয়া সাবঅর্ডিনেটিং ক্লজ কখন ইউজ হয়? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। ওখানে সাবঅর্ডিনেটিং ক্লজ কার সাথে ইউজ হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে। কনজাংশন কি হিসাবে কাজ করে? ব্রিজ হিসাবে। এখন even though, in order that, after, although, as if, as long as much as soon as though, because, before, সবগুলোই কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল। আমরা একবার একটু খেয়াল করব, একটু আমরা একবার লক্ষ্য করবো স্যার আমাদের ফিউচারের জন্য মনে থাকে যে এগুলো হচ্ছে কিন্তু অনেক মোটামুটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? সো আমি আরো কিছু ইয়ে করি, তারপর আমি সাবঅর্ডিনেটিং কনজাংশনের মেইন পার্টে যাই, তারপর কানেক্টর পড়াচ্ছি। সো আমরা কিন্তু মোটামুটি সাবঅর্ডিনেট কনজাংশন দেখলাম। আমি আরো কিছু বলি। In case, in the event that, lest, now that, once, only if, provided that, since, so, supposing that, then, though, till, endless, until, when, whenever, where, whereas, wherever, whether or not, while, সবগুলোই কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? সবগুলোই হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা যদি এগুলো যখনই দেখব তখনই কিন্তু আমরা বুঝে যাব যে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমি কয়েকটি কি বলে সেন্টেন্স লিখে আমরা বের করবো এগুলো সাবঅর্ডিনেটিং নাকি কোঅর্ডিনেটিং। Before he leaves, make sure his room is clean. সে যাওয়ার আগে এটা এনশিওর করো যে তার রুমটা পরিষ্কার আছে। Before he leaves, make sure that his room is clean. এখন এখানে কি এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল নাকি কম্পাউন্ড? কেন প্রশ্ন করছি বুঝতেই পারছি। আমরা একটা উত্তর জানলে বাকি দুটো উত্তরও জানি, না জানলে কোনোটাই জানি না। এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এখানে কি কোঅর্ডিনেট আছে নাকি সাবঅর্ডিনেটিং আছে? কোন কনজাংশন আছে? থার্ড প্রশ্ন, কনজাংশনটা কি? বিফোর হি লিভস মেক শিওর হিজ রুম ইজ ক্লিন। কিভাবে বের করব? ক্লজ আলাদা করব। মেক শিওর হিজ রুম ইজ ক্লিন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেক শিওর হিজ রুম ইজ ক্লিন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট এটার আগে কি? বিফোর হি লিভস, এটার নিজস্ব কোনো অর্থ নেই। বিফোর হি লিভস এর একা কোনো অর্থ নেই। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি ইসমত কমেন্ট করেছেন কমপ্লেক্স সেন্টেন্স, অসংখ্য ধন্যবাদ আপু সাথে থাকার জন্য। বিফোর হি লিভস হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা নিজস্ব কোনো অর্থ নেই এবং আরেকটা বৈশিষ্ট্য শুরুতে আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে বিফোর। আমরা কিভাবে বুঝলাম যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ? ফার্স্ট অফ অল নিজের কোনো অর্থ নেই, সেকেন্ড অফ অল শুরুতে আছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট করেছেন বিফোর সাবঅর্ডিনেট কমপ্লেক্স, তো অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে সাবঅর্ডিনেটিং ক্লজ কোনগুলো, কেমনে আইডেন্টিফাই করব, ওখান থেকে কেমনে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড, সিম্পল বুঝবো, ওখান থেকে আমরা কিভাবে বাকি পার্টগুলো বুঝতে পারবো। তো এই গেল আমাদের আইডেন্টিফিকেশন। এখন আমরা আসি আজকের ক্লাসের সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। কারণ আমরা মোটামুটি কনজাংশন সবাই চিনি, কিন্তু আমরা সবাই সেন্টেন্স কানেক্টর চিনি না। তা আমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত সেন্টেন্স কানেক্টরের অপেক্ষায় ছিলাম, অথবা যারা যারা সেন্টেন্স কানেক্টর এর উপর ক্লাস করে বেনিফিটেড হতে পারেন, তাদের জন্য হচ্ছে এই ক্লাসের এই পার্টটা, যেটা হবে সেন্টেন্স কানেক্টরস এর উপর। আমার এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা সেন্টেন্স কানেক্টর কনসেপ্টটা সবাই বুঝি, কিন্তু সেন্টেন্স কানেক্টর গুলো আমাদের মনে থাকে না। আমরা যদি একটু কষ্ট করে এই ক্লাসটা আরো 15 মিনিট করি, আমি কিন্তু আপনাদের সামনে ইউজুয়াল সেন্টেন্স কানেক্টর গুলো তুলে ধরবো, তাহলে আপনারা কিন্তু ওগুলো পরীক্ষার হলে এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না।
এখন সেন্টেন্স কানেক্টর মানে কি বুঝতেই পারছি যে দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে কোনো একটা রিলেশন এস্টাবলিশ করার জন্য আমরা যেগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে সেন্টেন্স কানেক্টর। এখন আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল সবার আগে হচ্ছে কন্ট্রাস্ট বোঝাতে বা কন্ট্রাডিকশন বোঝাতে। কি বললাম? কন্ট্রাস্ট বা কন্ট্রাডিকশন বোঝাতে কি কি ইউজ হয়। এটা কোনো কানেক্টর না, এটা একটা থিম, মানে এই থিমের উপর কি কি সেন্টেন্স কানেক্টর আছে। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে দুই সেন্টেন্সের মধ্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, একটা সেন্টেন্স নর্থে যায় আরেকটা সেন্টেন্স সাউথে বলার জন্য বলা। অর্থাৎ কন্ট্রাস্ট বলতে দুই সেন্টেন্সের বৈপরীত্য বা এই যে বিপরীত বৈশিষ্ট্য বা এই যে ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য কন্ট্রাস্ট যেটাকে বলে সেইটা আছে। কিরকম আমি বলি, হি ওয়াজ কোয়াইট গুড হাউএভার হি ওয়াজ অ্যারোগ্যান্ট। আমরা একবার একটু তাকাই দুটো সেন্টেন্সের দিকে। হি ওয়াজ কোয়াইট গুড however sorry however he was arrogant। এখন আমার প্রশ্ন হচ্ছে এইখানে সেন্টেন্স কানেক্টর কোনটা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবো। হি ওয়াজ কোয়াইট গুড এটা যেমন একটা স্বাধীন বাক্য, নিজে নিজের সবকিছু সব ভাব প্রকাশ করতে পারে, তেমনি হি ওয়াজ অ্যারোগ্যান্ট এটাও কিন্তু একটা স্বাধীন বাক্য, নিজে নিজের পুরোপুরি প্রকাশ করতে পারে, কিন্তু মধ্যে এখানে ব্রিজ হিসাবে আছে হাউএভারটা। সেন্টেন্স কানেক্টরও কিন্তু কনজাংশনের মতোই কাজ করে এবং এই জন্যই তো আমি সেন্টেন্স কানেক্টরটা আজকের ক্লাসে ডিসকাস করছি। আসমা খাতুন অসংখ্য ধন্যবাদ। এখানে সেন্টেন্স কানেক্টরটা হচ্ছে হাউএভার। কেন? ওয়ার্কস এজ আ ব্রিজ বিটুইন টু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সেস বা দুটো সম্পূর্ণ স্বাধীন বাক্য যারা নিজের ভাব নিজেই প্রকাশ করতে পারে। তো আমার বিশ্বাস যে আমরা সেন্টেন্স কানেক্টর মানে কি এইটা বুঝে গেছি। এখন আমি বলি কি কি ইউজ করা যায়, যেন আমরা যারা যারা জানি বা যারা যারা অস্পষ্ট জানি বা আমরা ভুলে গেছি আমরা একটু মনে করে নিতে পারি। ক্লাসটা হচ্ছে একটা রিভিশন হয়ে যাবে যারা যারা অলরেডি পারি তাদের জন্য। সো কন্ট্রাস্টে আর কি কি ইউজ করা হয়? ইন কন্ট্রাস্ট সবগুলোর কিন্তু একই মিনিং, আমি আবারও বলছি সবগুলোর থিম একটাই, এটা হচ্ছে সবগুলোর থিম। ইন কন্ট্রাস্ট, তারপর নেভারদ্যালেস, yet, instead, on the other hand, on contrary, সবই কিন্তু হয়, সবই কিন্তু কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আমি এগুলো লিখছি শুধুমাত্র যেন আপনাদের উপকার হয়, যেন আপনারা এই যে এই কন্ট্রাস্টে কি কি ইনক্লুড করে, কি কি রকমের সেন্টেন্স কানেক্টর রয়েছে যেগুলো আমরা জানি না সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। পরীক্ষার হলে কিন্তু হঠাৎ করে মাথায় আসে না। আমি স্টুডেন্ট ছিলাম, আমি এখনো স্টুডেন্ট আছি, আমি জানি পরীক্ষার হলে কিন্তু হঠাৎ করে এগুলো মাথায় আসে না যে ভাইয়া সেন্টেন্স কানেক্টর বসবে, কোনটা বসবে, এটা কি সেন্টেন্স কানেক্টর, ভুলে যাই। In contrast, yet, nevertheless, instead, on the other hand, on the contrary, by comparison, in any case, সবগুলোই কিন্তু এটা একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। কিরকম? I have asked you 1,000 times not to leave your dirty socks on the floor, yet you keep doing it. I have asked you 1,000 times not to repeat that, yet you repeated it. Contrasting sentence, আমি তোমাকে করতে মানা করলাম বাট তুমি করলা, তোমাকে আমি যেতে মানা করলাম বাট তুমি গেলে। এই যে কন্ট্রাস্ট আছে, একটা কাজ মানে বিপরীত একটা বৈশিষ্ট্য, এক জায়গায় একজন যেতে মানা করছে আরেকজন সেটাই করছে। বাই কম্প্যারিজন, going out with Jim has its risks. By comparison, being with Tim is as easy as falling off a log. মানে হচ্ছে একজনের সাথে খুবই ইজিলি চলাফেরা করা যায় কিন্তু আরেকজনের সাথে করা যায় না। এই যে এত রকমের বাক্য আমি বলছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কন্ট্রাস্টটা দেখানো, উদ্দেশ্য হচ্ছে কন্ট্রাস্টের আন্ডারে এই যে এই সেন্টেন্স কানেক্টরগুলো ইউজ হয় এগুলোর ভ্যালিডিটিটা বোঝানো, ঠিক আছে? তো কন্ট্রাস্ট বোঝাতে কি কি সেন্টেন্স কানেক্টর ইউজ হয় ওগুলো কিন্তু আমরা মোটামুটি শিখে নিলাম। এটা ইজি কনসেপ্ট, ওই জন্য এই বিষয়ে আর বেশি প্রলং করা হচ্ছে না। সো কন্ট্রাস্ট থিম গেল, এরপর নেক্সট থিম সিমিলারিটি।
আমরা সবাই কম বেশি সেন্টেন্স কানেক্টর সম্পর্কে জানি, কিন্তু আমরা কি কি সেন্টেন্স কানেক্টর আছে, কি কি রকমের হতে পারে, এগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে আমরা অবগত নই। সেজন্যই আজকের এই কিন্তু ক্লাসের সেকেন্ড পার্টটা। সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে সিমিলারিটি বোঝাতে কি কি ইউজ করা হয়। সিমিলারিটি বোঝাতে ইউজ করা হয় লাইকওয়াইজ, সিমিলারলি, করসপন্ডিংলি, সবগুলোই কিন্তু আমরা বুঝতে পারছি সিমিলারিটি বোঝানোর জন্য কিন্তু ইউজ করা হচ্ছে। তো এখানে সিমিলারিটি বোঝাতে আরো কি কি ইউজ করা হয়, যেমন হচ্ছে ইন দ্য সেম ওয়ে, অলসো। সো সবগুলোই কিন্তু সিমিলারিটি বোঝাচ্ছে। যেমন অলসো আই ওয়ান্ট টু টক টু প্রিন্স হ্যারি ওয়েন আই এম ইন ইংল্যান্ড, অলসো আই ওয়ান্ট টু মিট হিজ সিস্টার ইন ল। ঠিক আছে, সিমিলারিটি বোঝাচ্ছে, অর্থাৎ এই সবগুলোই কিন্তু সিমিলারিটি কে উঠাচ্ছে, ঠিক আছে, বা সিমিলারিটিকে সিম্বলাইজ করছে ইন ওয়ান সেন্স অর দি আদার। তারপর হচ্ছে কাটিং ডাউন অন সুগার উইল হেল্প ইউ লুজ ওয়েট, ইন দ্য সেম ওয়ে ডুইং মোর এক্সারসাইজ উইল হেল্প ইউ গেট রিড অফ আ ফিউ কিলোস। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে লুজিং ওয়েট। আমি একজনকে বলছি যে কাটিং ডাউন সুগার উইল হেল্প ইউ, ইন দ্য সেম ওয়ে এক্সারসাইজ উইল হেল্প ইউ। আমরা বলি না যে দিস এক্সারসাইজ উইল হেল্প ইউ ইন দ্য সেম ওয়ে রিডিউসিং কার্বোহাইড্রেটস উইল হেল্প ইউ রিডিউস ইউর ওয়েট। এই যে ইন দ্য সেম ওয়ে, লাইকওয়াইজ, সিমিলারলি, করসপন্ডিংলি, সবগুলোর মেইন থিম কি বা সবগুলো কি সিম্বলাইজ করছে, এই সবগুলোই কিন্তু ঠিকই সিমিলারিটিটা বোঝাচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সিমিলারিটির ক্ষেত্রে এই এই সেন্টেন্স কানেক্টর গুলা ইউজ হয়। আমি জাস্ট এগুলো দেখাচ্ছি শুধুমাত্র আমাদের মনে জানা জিনিসগুলো আবার চলে আসে একটা রিভিশন টাইপের হয়ে যায়। ঠিক আছে, তারপর কি কি আছে, তারপর আছে হচ্ছে অলসো, ইন দ্য সেম ওয়ে বললাম, এরপর হচ্ছে রেজাল্ট আর সিকোয়েন্সিং। রেজাল্ট এবং সিকোয়েন্সিং। রেজাল্ট, এই যে থিম, মানে রেজাল্ট হচ্ছে সিম্বলাইজ করবে। এখন কোন কোন কানেক্টরস রেজাল্টকে সিম্বলাইজ করে বা রেজাল্ট বোঝায়, এটা একটু আমরা আলোচনা করব। রেজাল্ট কি কি কানেক্টরস বোঝায় সেটা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, এটা বোঝায়। তারপর কি আছে, অ্যাজ আ কনসিকুয়েন্স, এটা বোঝায়। তারপর দেয়ারফর, ডাজ, অ্যাকর্ডিংলি, ডাজ accordingly, as a result, as a consequence, thus, accordingly, therefore, সবগুলোই কিন্তু রেজাল্ট বুঝাচ্ছে। You did this, as a result it happened. She did that, as a consequence that happened. We went there and tried to solve, thus the matter was over. ঠিক আছে, they went there and they discussed it, accordingly they came to a solution. সবগুলোই ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট জিনিসটাকে সিম্বলাইজ করা হচ্ছে। আমরা হয়তো এতদিন এই ক্লাসটা করার আগে বইয়ের পৃষ্ঠা উল্টায় দেখি না, এই জন্য আমরা শুধুমাত্র একটা জানতাম, রেজাল্ট বলতে শুধুমাত্র এটা ইউজ করা হয়, আর কোনো সেন্টেন্স কানেক্টর তো নেই। কিন্তু আমরা কিন্তু ভুল ছিলাম, রেগুলার চর্চা না থাকার কারণে কিন্তু আমরা বাকিগুলোর কথা ভুলে যাই, একটা ইউজ করতে করতে থেকে যায়, অন্যগুলো মনে থাকে না, সেন্টেন্স কানেক্টর হবে নাকি না এই ডাউটে থাকি যে এটা কি সেন্টেন্স কানেক্টর হবে নাকি হবে না। তা আমরা কিন্তু এখন বুঝলাম যে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, ডাজ, অ্যাকর্ডিংলি, সবগুলোই কিন্তু সেন্টেন্স কানেক্টরের আন্ডারে পড়বে। সো আই গেস আমরা এই বিষয়টাতে ক্লিয়ার থাকবো। আজকে ক্লাসের লাস্ট যে পার্টটা, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স কানেক্টর থিম দেখাবো, এরপর বাকিটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সে আরেকটা থিম দেখাচ্ছি। সো লাস্ট থিম, এটা হচ্ছে সিকোয়েন্সিং। এই যে এটা ইম্পর্টেন্ট, এটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় অনেক লাগে। আমি একটু বলি, সিকোয়েন্সিং, সিকোয়েন্সিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি। সিকোয়েন্সিং, সিকোয়েন্সিং রিলেটেড কি কি সেন্টেন্স কানেক্টর আছে আমি বলি। First of all, to begin with, for one thing, এটা একটু আনকমন, for one thing, সবগুলাই কি বুঝাচ্ছে, সিকোয়েন্সিং বুঝাচ্ছে। কিভাবে, একটা এক্সাম্পল দেই। ফার্স্ট অফ অল, আইড লাইক টু টক অ্যাবাউট দ্য বেনিফিটস অফ হ্যাভিং আ পেট।
ফার্স্ট অফ অল আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য বেনিফিটস অফ হ্যাভিং আ পেট। আমি আমি এতক্ষণ পর্যন্ত যে এত কিছু বলছি এটা আপনারা ইউজ কোথায় করবেন? একটা সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, বলবে সেন্টেন্স কানেক্টর ইউজ করেন। তখন কোনো একটা জিনিসের শুরুতে কিছু একটা স্টার্ট করতে হলে, কোনো একটা টপিক, কোনো একটা কনভারসেশন, কোনো একটা ডেসক্রিপশন স্টার্ট করতে হলে শুরুতে আমরা ইউজ করব ফার্স্ট অফ অল, টু বিগিন উইথ শি হ্যাড আ লট অফ প্রবলেমস। টু বিগিন উইথ হার ফার্স্ট প্রবলেম ওয়াজ দিস, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন we went there and saw a lot of things, but for one thing it was এরকম, ঠিক আছে? সো আমরা কিন্তু বুঝলাম সিকোয়েন্সিং এর জন্য আমরা কি কি ইউজ করতে পারি। একটা এক্সাম্পল পড়ে শোনাই so that it doesn't go too fast। যেমন হচ্ছে to begin with, pet pigs are cleaner than dogs, for one thing they're completely loyal to their owners। এই সবগুলোই কিন্তু পুরো একটা সিরিজ মেক করছে, অর্থাৎ এখানে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে সেই সিকোয়েন্সটাকে বোঝানো। আরো কি কি আছে? সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড প্লেস, এই যে বিভিন্ন রকমের সেন্টেন্স কানেক্টর বলছি সেগুলো হচ্ছে সেই সব প্যাসেজের ক্ষেত্রে খাটবে যেসব প্যাসেজের ক্ষেত্রে এরকম ডিটেইলস থাকবে। ফার্স্টলি ইট ওয়াজ ব্রাইট, সেকেন্ডলি ইট ওয়াজ রেয়ার, থার্ডলি ইট ওয়াজ দ্যাট। এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ইন দি এন্ড, এই যে এগুলো ইউজ করছি, এগুলো কি? এগুলোই কিন্তু সেন্টেন্স কানেক্টর। পরীক্ষায় কিভাবে আসবে? গ্যাপ দিয়ে দিবে, বলবে সেন্টেন্স কানেক্টর ইউজ করো। যদি আর কিছু না পাই, এটা কিন্তু খুব ইজিলি বসানো যাবে একটা সিকোয়েন্স বানিয়ে, ফার্স্টলি ইট ইজ দিস, সেকেন্ডলি ইট ইজ দ্যাট, থার্ডলি ইট ইজ এরকম, ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে এখানে সিকোয়েন্সিং এর জন্য কি কি ইউজ করা হয়। সিকোয়েন্সিং এর জন্য কিন্তু আরো অনেক কিছু ইউজ করা যায়, যেমন অলসো, বিসাইডস, ইন অ্যাডিশন, ফার্দারমোর, মোরওভার, ফাইনালি, লাস্টলি, লাস্ট বা লাস্টলি, মোরওভার, ফাইনালি, ফার্দারমোর, ইন অ্যাডিশন, অলসো, বিসাইডস, সবগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু কিসের ক্ষেত্রে ইউজ করা যায়? সিকোয়েন্সিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। তো আমি এতক্ষণ পর্যন্ত কি পড়লাম আবার একটু রিভলভ করি। আমি ক্লাস শুরু করেছিলাম হচ্ছে আজকে প্রিপোজিশন নিয়ে কিছু কথা বলে, তারপর আমি বললাম যে ক্লজ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, তারপর আমি কোঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দেখালাম, তারপর আমি কোরিলেটিং কনজাংশন দেখালাম। কোরিলেটিং কনজাংশন কি ছিল? আইদার অর, নাইদার নর, বাট অলসো, নট অনলি। ওই যে পেয়ারে পেয়ারে থাকবে, একটা থাকবে না, দুইটা মিলে একটা কনজাংশনের মতো কাজ করবে। কোরিলেটিং, কমপ্লিমেন্টারি কনজাংশন। তারপর কি বললাম? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ফার্স্ট বলে ফেললাম, স্লো বললে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ফ্যান বয়েজ, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর পড়লাম সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং তার আগে আমরা পড়লাম কোঅর্ডিনেট কনজাংশন দেখে বুঝবো এটা কোঅর্ডিনেট ক্লজ, সেটা দেখে বুঝবো এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আরো পড়লাম সাবঅর্ডিনেট কনজাংশন দেখে বুঝবো এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দেখে বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। সো আমরা কিন্তু বুঝে গেলাম কোন কনজাংশন দেখলে কোন ক্লজ, কোন ক্লজ দেখলে কোন সেন্টেন্স। লাস্টে আমরা দেখলাম সাবঅর্ডিনেট কনজাংশন, যেগুলো কিন্তু অনেক ধরনের রকমের ছিল, while, because, as if, as though, since, অনেক রকমের কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল। কেমনে চিনবো? চিনবো হচ্ছে এভাবে, যখন দেখবো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেক্ট করছে ব্রিজ হিসেবে। ব্রিজটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ব্রিজটা কার মধ্যে? ব্রিজের এক পাশে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ব্রিজের আরেক পাশে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মধ্যের ব্রিজটাই হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদি ব্রিজের দুই পাশে কোঅর্ডিনেট ক্লজ থাকে, মধ্যের ব্রিজটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা কিন্তু মোটামুটি কনজাংশন সম্পর্কে বুঝে গেলাম। আর কানেক্টরস তো বলছিলামই যে বিভিন্ন থিমে কিরকম কানেক্টরস হয়। আগামী ক্লাসে আমরা কানেক্টরস দিয়ে শুরু করব, কানেক্টরস কিছু জিনিস পড়ে তারপর আমরা পড়বো হচ্ছে ইন্টারজেকশনে। সো আলটিমেটলি আমার যে এই যে পার্টস অফ স্পিচের উপর ক্লাসগুলো ছিল, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কানেক্টর, ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচের সেটটা কিন্তু আমার আগামী ক্লাসের মাধ্যমেই শেষ হয়ে যাবে। টিউসডে 8 PM, মঙ্গলবার 8টার সময় যে আমি ক্লাসটা নিব, কিসের উপর নিব? সেটা হচ্ছে ইন্টারজেকশন, মানে পার্টস অফ স্পিচের লাস্ট টপিক, যেটা হচ্ছে এই যে সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করার পর। তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা প্যাকেজ পেয়ে যাব, এবং সেই ক্লাসের শুরুতে আমি কানেক্টরস নিয়ে আলোচনা করব। ক্লাসটা কবে? ক্লাসটা হচ্ছে মঙ্গলবার, আগামী এই যে সামনের মঙ্গলবার, কটার সময়? টিউসডে 8 PM বা 8টার সময়। তো আমি অনুরোধ করবো আমাদের সবাইকে যে এই ক্লাসটা যাদের একটু হলেও দেখে, হয়তো আপনার পুরো ক্লাসটা কাজে লাগবে না, হয়তো আমি যে এত কথা বললাম এখান থেকে আপনি টুকে নিতে পারেন শুধুমাত্র একটা নির্দিষ্ট পার্টের কথা, অথবা শুধুমাত্র ফ্যান বয়েজ পার্টটা, অথবা শুধুমাত্র ক্লজ পার্টটা, অথবা শুধুমাত্র কানেক্টরস পার্টটা। নির্ভর করে আপনার উপর, আপনার কোনটা লাগবে। আপনার সামনে পুরোটাই দেওয়া আছে, এখন আপনি আপনার চাহিদা অনুযায়ী জিনিসটা বা শিক্ষাটা নিয়ে নেবেন। তো আমার বিশ্বাস আমরা পরবর্তী ক্লাসে আবারও থাকবো মঙ্গলবার 8টার সময়, এবং আমার বিশ্বাস যে আমরা এই ক্লাসটা শেয়ার করব
আশেপাশে যারা আছে তাদের কাছে এই ক্লাসটা পৌঁছাবো, এবং পরবর্তী ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, ইন্টারজেকশন এবং কানেক্টরসটা শেষ করে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।